বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। দ্বাদশ শ্রেণীতে আমরা এই যাবৎকালে কখনো কোনো ক্লাস নিতে পারিনি। কোভিড-19 এর কারণে আমাদের 2021 সালের সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয়েছে। প্রথম পত্রে 3টি অধ্যায় নিয়ে, দ্বিতীয় পত্রে 3টি অধ্যায় নিয়ে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আজকে তোমাদের আলোকপাত করব। সেটা হলো যে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমার বিশ্বাস তোমরা অনলাইন থেকে প্রিন্ট করে নিয়েছো। অনলাইন থেকে তোমাদের কারিকুলাম প্রিন্ট করে নিয়ে তোমরা দেখতে পারবে। তারপরেও আমি প্রথম অধ্যায়ের আলোচ্য সূচি যে বিষয় সমূহের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়গুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং আরববাসীদের জীবন জীবিকায় এর প্রভাব। প্রাচীন সভ্যতা, তার মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমীয় সভ্যতা। আরেকটি অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে প্রথম অধ্যায়ের মধ্যে, সেটা হলো ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা। আমি তোমাদের এক এক করে সব আলোচনা করব। এই সব মিলিয়ে প্রথম অধ্যায়ের মোট 10টি ক্লাসের কথা বলা হয়েছে, সেখানে আমি আজ প্রথম ক্লাস করছি। প্রথম ক্লাসের মধ্যে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান আজকে এখন আলোচনা করছি। সেটা হলো আরবের অবস্থান এশিয়া, আফ্রিকা ও ইউরোপ, এই 3টি মহাদেশের সংযোগস্থল। আরব দেশের উত্তরে রয়েছে সিরিয়া, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, পূর্ব দিকে রয়েছে পারস্য উপসাগর, পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর। তোমরা বুঝতে পেরেছ যে 3 দিকে 3টি সাগর, পারস্য উপসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, আর একদিকে রয়েছে উত্তরে রয়েছে সিরিয়া। তা আমি তোমাদের একটু মানচিত্র তুলে ধরি। মানচিত্রটা তোমরা একটু দেখো। মানচিত্র দেখলে তোমরা বুঝতে পারবে কি অবস্থা। দেখো, প্রাচীন আরবের একটি রয়েছে তোমরা বোধহয় দেখবে, একদিকে 3 দিকে জলভাগ, একদিকে স্থলভাগ, 3 দিকে জলরাশি, একদিকে স্থলভাগ। শুধুমাত্র উত্তরেই রয়েছে সিরিয়া, আর 3 দিকে রয়েছে ভারত মহাসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর। তাহলে আমরা 3 দিকে জলরাশি দ্বারা 3 দিকে জলভাগ, একদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত অঞ্চলকে বলা হয় উপদ্বীপ। আরব একটি পৃথিবীর বৃহৎ একটি উপদ্বীপ। এই উপদ্বীপকে আরবিতে বলা হয় জাজিরাতুল আরব। আমাদের পরীক্ষায় প্রশ্নে আসতে পারে জাজিরাতুল আরব কি। সেখানে তোমরা এভাবে বলে দিবে যে 3 দিকে জলভাগ, একদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত উপদ্বীপকে বলা হয় জাজিরাতুল আরব। আর দ্বীপ আর উপদ্বীপের মধ্যে পার্থক্য তোমরা জানো
যে চারিদিকে জলরাশি, এক মাঝখানে স্থলভাগ, এটা হলো দ্বীপ। আর 3 দিকে জলরাশি, একদিকে স্থলভাগ, এটাকে বলে উপদ্বীপ। আরব পৃথিবীর বৃহৎ একটি উপদ্বীপ, জাজিরাতুল আরব এর জন্য বলা হয়। শুধু উত্তরেই শুধু স্থলভাগ, আর 3 দিকে জলরাশি, 3টি সাগর। সুতরাং এইভাবে আমাদের আরবের ভৌগোলিক অবস্থান তুলে ধরতে পারি। আরবের সবচেয়ে বড় কথা যে আরবের আয়তন কত, 26,58,781 বর্গ কিলোমিটার। আর যদি মাইলে বলি 10,27,000 বর্গ মাইল। এই বৃহৎ একটি অঞ্চল হল আরব, প্রাচীন আরব। প্রাচীন আরবের 3টি ভাগ রয়েছে, মরু অঞ্চল, আর রয়েছে পাহাড়ি অঞ্চল, আর একটি রয়েছে উর্বর অঞ্চল। মরু অঞ্চল বিশেষ করে আরব দেশে প্রায় 1/3 মরু অঞ্চল। 3 ভাগের স্থলভাগের মধ্যে 3 ভাগের 1 ভাগে রয়েছে মরু অঞ্চল, আর রয়েছে পাহাড়ি অঞ্চল, আর রয়েছে উর্বর ভূমি। এখানে আমাদের মরু অঞ্চলটাকে মরুদ্যান, যেখানে মরুবাসী লোফদ অঞ্চলের মাঝে আরবদের জীবনযাত্রা ছিল উপযোগী। আর পাহাড়ি অঞ্চলের মধ্যে বৃহৎ পাহাড় রয়েছে, মালভূমি পশ্চিম প্রান্তরে উঁচুতে অবস্থিত। আর উর্বর অঞ্চল হল সমগ্র আরব উপদ্বীপ মরু এলাকা বিবেচিত হলেও কয়েকটি প্রদেশে কিছু কিছু ছিল উর্বর তৃণভূমি। তার মধ্যে হাজরামাইন, হেজাজ, ইয়েমেন, নজদ ও ওমান, এইসব অঞ্চল ছিল উর্বর অঞ্চল। উর্বর অঞ্চলে বিশেষ করে কিছু ফল ফলালি হতো, তরমুজ, কলা, আঙুর, জলপাই, ডুমুর, পিচ ইত্যাদি। আর শস্য শ্যামলে শীতল ছায় কৃষি উৎপন্ন মনুষ্য বসবাসের উপযোগী ছিল, বিশেষ করে তায়েফ, হেজাজ, মক্কা উল্লেখযোগ্য। এই সকল উপত্যকার মধ্যে রয়েছে কফি, নীল, খেজুর, শাকসবজি, বিভিন্ন জাতীয় ফল ফলালির গাছ। এরপরে জীবজন্তুর মধ্যে রয়েছে, গৃহপালিতের মধ্যে রয়েছে উট, ঘোড়া, ভেড়া, দুম্বা, কুকুর, বিড়াল ইত্যাদি। শিকারীদের মধ্যে রয়েছে কবুতর, তিতির, ঈগল, বাজ পাখি, তারপরে পেঁচা অন্যতম। আরেকটি রয়েছে ঝুঁটিওয়ালা পাখি, হুদহুদ, ভরত পাখি, নাইটিঙ্গেল, বুলবুলি পাখিও এই উপদ্বীপে দেখা যায়। এ অঞ্চলে ঘোড়া এবং উট ছিল যানবাহনের একমাত্র মাধ্যম। আর এটা ছিল আরববাসীদের ভৌগোলিক অবস্থা এবং ভৌগোলিক বিবরণ। আর আরেকটি রয়েছে, আরব অঞ্চলের অধিবাসীদের মধ্যে 3 ভাগ ছিল। একটা ছিল আদিম আরব, আর একটা ছিল মূল আরব, আর একটা ছিল আরব ই মুস্তারিবাহ। আদিম আরব ছিল প্রাচীন আরব, একে আরব ই বায়দা বলা হয়। আর দাজিজ, জারহাম, আশালিকা বংশের শ্রেণীভুক্ত এই সকল আরবের আদিম অঞ্চলের কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। আর আরব ই আরাবিয়া বা মূল আরব, আরব উপদ্বীপে আরব ই আরাবিয়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হল বনু কাহতান। ঐতিহাসিকদের মধ্যে আরব ই আরাবিয়া মূল আরবগণ ছিল কাহাতানের বংশধর। এই বংশ থেকেই বিশেষ করে হিমারীয় ইয়ামেনি নামে পরিচিত। অপরদিকে আরব ই মুস্তারিবা হল বহিরাগত আরব। আরবের বাইরে থেকে যে সকল অধিবাসীগণ আরবে প্রবেশ করেছে তাদেরকে বলা হয় বহিরাগত আরব। আর অধিবাসীদের মধ্যে মূলত শহরবাসী, যাকে আমরা সভ্য বলি, আর রয়েছে বেদুইন বা মরুবাসী, যাযাবর। এই ছিল আরববাসীর অধিবাসী।
তাহলে আমরা আমাদের আলোচনায় জানতে পারলাম প্রাচীন আরব উপদ্বীপ কি, ভৌগোলিক অবস্থান কোথায়, ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য, অধিবাসীদের জীবন যাপন। এখন আমাদের জীবন জীবিকায় এই আরবের ভৌগোলিক অবস্থা কি প্রভাব বিস্তার করে। আমাদের আলোচনায় রয়েছে জীবিকার উপর এর প্রভাব। আমরা আলোচনায় অনুমেয় করতে পারি যে আরব অঞ্চলের 3 ভাগই জলভাগ, 1 ভাগ স্থলভাগ, তার মধ্যে আবার 1/3 মরুভূমি। এই মরু অঞ্চলের লোক কঠোর জীবনযাপন করে। জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করে। তাদের মধ্যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ তুলনামূলকভাবে কম হয়। যদি আমরা ধরে রাখি যে মরু অঞ্চলের লোক অত্যন্ত উষ্ণ জলবায়ুর কারণে, মরু অঞ্চল মানে বালুকাময় এই অঞ্চলের কারণে, পাহাড়ি অঞ্চলের কারণে স্বল্প সংখ্যক উর্বরভূমি থাকা সত্ত্বেও তারা বেশিরভাগ আরববাসী ছিল বদমেজাজি, খিটখিটে, ভালো গঠনমূলক কোনো চিন্তাভাবনা তারা করতে পারত না। হেজাজ প্রদেশ এবং ইয়েমেনে তায়েফ, যেখানে কিছু ফসল উৎপন্ন হতো, সেখানে স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ ধীর স্থির ছিল। চিন্তা চেতনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। অপরদিকে মরুবাসী এবং যাযাবর বেদুইন আরবরা তাদের জীবিকার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে। সেখানে আমরা যদি বলি আরব গোত্রের মধ্যে কিছু গোত্রতান্ত্রিক একটা প্রিয়তা রয়েছে। একাধিক গোত্রে বিভক্ত ছিল আরববাসী। তাদের এক গোত্রের সাথে আরেক গোত্র বরাবরই প্রাধান্য বিস্তার নিয়ে লিপ্ত থাকত। এই জন্য সেখানে দ্বন্দ্ব সংঘর্ষ লেগেই থাকত। এক গোত্রের সাথে আরেক গোত্রের বিবাদ সংঘর্ষ লেগে থাকত। ফলে সমাজে গোত্রের মধ্যে বিশৃঙ্খলা এবং অশান্তি বিরাজমান ছিল। এখন আমরা আমাদের আরেকটি আলোচনায় চলে যাই। মাঝে আরেকটি অধ্যায়ের প্রথম অধ্যায়ের মধ্যে চ্যাপ্টার রয়েছে প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমীয় সভ্যতা। আমরা এই সভ্যতাগুলোকে আরেকটি ক্লাসে আমরা আলোচনা করব। কিন্তু প্রাচীন আরব যেই উপদ্বীপের অবস্থান, ভূপ্রকৃতি, বৈশিষ্ট্য, অধিবাসীদের জীবন জীবিকার প্রভাবের সাথে আমাদের আরেকটি চ্যাপ্টার রয়েছে যেখানে ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থার বিবরণের কথা রয়েছে। আমরা আমাদের এই চ্যাপ্টারটা আজকে আমরা এর সাথে আলোচনা করব। এটা হলো ইসলাম পূর্ব যুগ কাকে বলে। ইসলাম পূর্ব যুগ হলো আইয়ামে জাহিলিয়া, যেটাকে বলা হয় অজ্ঞতার যুগ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে হজরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর যে একটা সময়, সেই সময়ে তাকে বলা হয় ইসলাম পূর্ব যুগ। এর আগে হজরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর একটা বড় গ্যাপ হয়ে যায়, প্রায় 500 বছরের গ্যাপ। এর মধ্যে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসেনি। আরবে মাটিতে নবী এসছেন যিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন 570 খ্রিস্টাব্দে ঠিকই, কিন্তু তিনি জন্মগ্রহণ নবুয়ত প্রাপ্তির মধ্যে একটা
বিরাট সময় রয়েছে। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিসেবে তিনি প্রেরিত হলেন এবং আল্লাহর বাণী প্রচার করতে থাকলেন। তখন শুরু হলো ইসলামের যুগ। কিন্তু তার আগের সময়কালটাকে বলা হয় ইসলাম পূর্ব যুগ, অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে হজরত ঈসা আলাইহিস সালামের পরে যে সময়কালটা, এই সময়কালটাকে বলা হয় ইসলাম পূর্ব যুগ। কোথাকার ইসলাম পূর্ব যুগ? ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এসেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন? আরব দেশে। তা আমরা আগে আলোচনা করেছি প্রাচীন আরবের প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থান, তারপরে আরববাসীর জীবনের প্রভাব, এগুলো আলোচনা করেছি। কিন্তু আমাদের জানতে হবে যে মহানবী কোন পরিস্থিতিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আরববাসী কেমন ছিল, আরব দেশে প্রেরণ করলেন। প্রাচীন আরবের জনগণের মধ্যে কতগুলো দিক ভাগ করা যায়। দিকগুলি কি? প্রথমে যদি বলি সামাজিক অবস্থা, সামাজিক দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরবের সামাজিক দিক কেমন ছিল, বিশেষ করে সামাজিক অবস্থা কেমন ছিল? সামাজিক অবস্থার মধ্যে আমরা কয়েকটি ভাগ করতে পারি। নারীর অবস্থা, মদ্যপান, জুয়া খেলা, ক্রীতদাস প্রথা, এগুলো মিলে আমরা সামাজিক অবস্থা আলোচনা করতে পারি। প্রাচীন আরবে সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। আমরা সবাই জানি যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো, হত্যা করা হতো, কন্যা সন্তানকে জীবিত রাখা হতো না। অপরদিকে মায়েদেরও মর্যাদা দেওয়া হতো না। যত রকম অমর্যাদা রয়েছে নারীদের প্রতি, মায়েদের প্রতি, কন্যা সন্তানদের প্রতি নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম আচরণ করা হতো। অপরদিকে আরব সমাজে মানুষকে হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। সেই পদ্ধতিকে বলা হয় ক্রীতদাস প্রথা। ক্রীতদাস প্রথার মাধ্যমে মানুষকে হাটে বাজারে বিক্রি করা হলে মনিব যেই দাসকে ক্রয় করে নিয়ে আসেন, সেই দাসের ইচ্ছার কোনো স্বাধীনতা ছিল না। কেবলমাত্র মনিবের ইচ্ছাই ক্রীতদাস বাস্তবায়ন করত। মনিব যা ইচ্ছা পোষণ করত, ক্রীতদাস সেটা করতে বাধ্য ছিল। ঠিক আছে? তারপরে আরেকটা হলো যে ক্রীতদাসের সাথে নারীর অমর্যাদার সাথে আরব সমাজে মদ্যপান ছিল একটা অভিজাত্যের প্রতীক। অর্থাৎ যে সকল আরবরা মদ্যপান থেকে বিরত থাকত তাদের কৃপণ এবং অনভিজাত হিসাবে আখ্যায়িত করা হতো। অপরদিকে জুয়া খেলাও ছিল আরব সমাজের একটি অত্যন্ত সামাজিক অবস্থার একটা অত্যন্ত খারাপ দিক। আরেকটা সুদ প্রথা ছিল। সুদ প্রথা ছিল আরব সমাজের সামাজিক অবস্থার একটি কলুষিত দিক। এসব মিলিয়ে আমরা আরব সমাজের প্রাচীন আরবের ইসলাম পূর্ব যুগের আরবের সামাজিক অবস্থা তুলে ধরতে পারি। যে নারীর অমর্যাদার দিক, সুদ প্রথার দিক, জুয়া খেলার দিক, ক্রীতদাস প্রথার দিক, এসব মিলিয়ে সামাজিক অবস্থা ছিল অত্যন্ত পাপ পঙ্কিলতায় নিমজ্জিত। সামাজিক কোনো স্থিতিশীল অবস্থা ছিল না। অস্থিতিশীল সামাজিক ব্যবস্থায় আরব সমাজ নিমজ্জিত ছিল। এরপরে যদি আমরা রাজনৈতিক দিক তুলে ধরি, সেটা হলো যে আরব সমাজে রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত অস্থিতিশীল অবস্থা। গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল। এক গোত্র
আরেকটি গোত্রের সাথে প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে সবসময় দ্বন্দ্ব ফ্যাসাদে লিপ্ত ছিল। এমন পর্যায়ে চলে যেত যে দ্বন্দ্ব দীর্ঘমেয়াদী বিরাজমান থাকত। আর তখন রাজনৈতিক অবস্থায় সমাজের মধ্যে গোত্রপতিরা প্রাধান্য বিস্তার করত। গোত্রপতিদের অধীনে গোত্রের অন্যান্য লোকজন থাকত। গোত্রের অন্যান্য লোকজন গোত্রপতির নির্দেশ মেনে চলতে বাধ্য থাকত। আর গোত্রপতিদের মধ্যে আবার একটু একটু স্থিতিশীল কেরা ছিল যে গোত্রপতিরা একত্রিত হয়ে গোত্রের মধ্যে একটি একটি পরামর্শ সভা করত, যেটা আরব সমাজে মালা বলে বিবেচিত। আমাদের প্রাচীন আরবের রাজনৈতিক অবস্থা যদি আমরা বলি, প্রাচীন আরবে বা ইসলাম পূর্ব যুগের আরবে রাজনৈতিক অবস্থায় মালা বলতে কি বুঝো? আমরা এতটুকু বলতে পারি, গোত্র প্রধানরা মিলে যে একটি পরামর্শ করত, পরামর্শ সভাকে বলা হয় মালা। এই মালার মাধ্যমে এক গোত্রের সাথে আর এক গোত্রের সদ্ভাব এবং বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেত। এটা হলো প্রাচীন আরবের রাজনৈতিক অবস্থা। এটি পূর্বে বলেছি যে রাজনৈতিক অবস্থায় কোনো স্থিতিশীল অবস্থা ছিল না, কেবলমাত্র গোত্রপতিরা মিলে একটি সংগঠন গড়ে তোলে, যেটার নাম মালা। প্রাচীন আরবে আরেকটি দিক হলো ধর্মীয় দিক। ধর্মীয় দিক হলো আরব সমাজের ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় সুশৃঙ্খল কোনো পদ্ধতি ছিল না। তখন ছিল জড় উপাসক, অগ্নি উপাসক এবং মূর্তি পূজা। মূর্তি পূজা করত, জড় পদার্থের প্রতি তারা আকৃষ্ট ছিল, পূজা করত, দেবদেবীর পূজা করত এবং অগ্নি উপাসক ছিল। তারা একমাত্র আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ বিধিবিধান মেনে চলতে হবে, সেটা তারা জানতই না। এভাবে আরবের ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত অস্থিতিপূর্ণ অবস্থায় বিরাজমান। সুতরাং ধর্মীয় ক্ষেত্রে কোনো আল্লাহর বিধান মেনে চলার কোনো দিক নির্দেশনা ছিল না। একটা যদি বলি যে আমাদের রাজনৈতিক অবস্থায় যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা আলোচনা করলাম, এখন আমাদের অর্থনৈতিক অবস্থা। আমরা প্রাচীন আরবের জনজীবনে ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যই আমরা অধিবাসীদের জীবন জীবিকার উপর আমরা আলোচনা ইতিমধ্যে করে এসেছি, বিধায় আমরা ধারাবাহিকতা রক্ষার খাতিরে আমরা এটা আলোচনা করে যাচ্ছি যে প্রাচীন আরবের অর্থনৈতিক অবস্থা ছিল মরুবাসী, বেদুইন, যাযাবর। কেবলমাত্র স্বল্প সংখ্যক প্রদেশে অল্প কিছু ফসলাদি উৎপন্ন হতো, যেটা হেজাজ, তায়েফ, নজ, ইয়েমেন। তাছাড়া অপরাপর 2/3 আরবে মরুভূমি ছিল, পাহাড় পর্বত ছিল, সেখানে ফসল উৎপন্ন প্রায় হতোই না। তারা কী করত? ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত। আর বেদুইন যাযাবরদের কাজ ছিল লুটতরাজ করা। এক অঞ্চলের এক গোত্রের ধন সম্পত্তি লুটতরাজ করে নিজেদের আয়ত্তে নিয়ে এসে নিজেদের ব্যবহারের সম্পদ বলে মনে করত। ফলে তখনকার সময় অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল না বললেই চলে। অর্থনৈতিক অবস্থায় তাদের উৎপন্ন যে ফসলাদি হতো, ফল ফলাদি হতো, তাদের জীবিকা নির্বাহ করতেই প্রায় শেষ হয়ে যেত।
এরপরে আমরা অর্থনৈতিক অবস্থায় মূলত অর্থনৈতিক দিক হলো যে ব্যবসা বাণিজ্য করে তারা জীবিকা নির্বাহ করত, আর লুটতরাজ করে বেদুইনরা জীবিকা নির্বাহ করত। স্বল্প সংখ্যক কৃষিজীবীরা যারা ফসল উৎপন্ন করত। আর মরু অঞ্চলের উল্লেখযোগ্য ছিল উৎপন্ন ফসল ছিল খেজুর। আর খেজুর উৎপাদন করে খেজুরের গাছ লাগিয়ে তারা জীবিকা নির্বাহ করত। আর অপর অঞ্চলে কিছু ফস বীজ, যেমন আমার ইতিপূর্বে আমি বলে এসেছি যে বিভিন্ন ফল ফলালির কথা, সেগুলো তারা লাগিয়ে রোপণ করে সেই ফসলগুলো তারা নিজেদের জীবিকা নির্বাহ করত। সেখানে অর্থনৈতিক কোনো ভ্যালু ছিল না, গুরুত্ব ছিল না। আর আমাদের আরেকটি দিক হলো সাংস্কৃতিক অবস্থান। আমরা প্রাচীন আরবের যে কয়টা দিক আলোচনা করলাম, প্রত্যেকটাই দিক কিন্তু ভালো কল্যাণকর দিক না, ভালো দিক না। যেমন সামাজিক দিক বলি, অর্থনৈতিক দিক বলি, ধর্মীয় দিক বলি, রাজনৈতিক দিক বলি, কোনোটাই সমাজে অনুকূলের দিক না। কেবলমাত্র সাংস্কৃতিক দিক দেখেই আরবরা ছিল উন্নত সংস্কৃতির ধারক এবং বাহক এবং পরিচারক। তখন আরবরা কাব্যচর্চায় অত্যন্ত পারদর্শী ছিল। তোমরা জানো, প্রাচীন আরবীয় কবি ইমরুল কায়েস ছিল জগৎ বিখ্যাত একজন কবি। আর আরবের বিশেষ করে হজ মৌসুমে একটি মেলা হতো। হজ মৌসুমে যে মেলাটা হতো, সেই মেলার নাম ছিল ওকাজের মেলা। সে ওকাজের মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানাদির আয়োজন করা হতো, যেমন উটের দৌড় প্রতিযোগিতা, কাব্য চর্চা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা। এর মধ্যে আবৃত্তি প্রতিযোগিতার মধ্যে যে কবিতাগুলো বেশি আকর্ষণীয় মনে হতো, প্রতিযোগিতায় যেগুলো ভূমিকা রাখত, সেগুলোকে কাবা শরীফে টানিয়ে দেওয়া হতো। এরকম 7টি কবিতা নাম, সপ্ত ঝুলন্ত কবিতা। এরকম প্রতিযোগিতায় যারা বিশেষ করে উচ্চ অবস্থান করত, সেগুলোকে বলা হতো, সেই কবিতাকে কাবা শরীফে ঝুলিয়ে দেওয়া হতো। সেগুলোকে বলা হয় সপ্ত ঝুলন্ত কবিতা। অপরদিকে আরবের জনগণ ছিল অতিথিপরায়ণতায় আরব জগৎ বিখ্যাত ছিল। অনেক পৌরাণিক এবং উপন্যাসে আমরা আরবের অতিথিপরায়ণতার পরিচয় পাই। আরবে কোনো পরিবারে কোনো অতিথি আসলে, যে অতিথি যত বড়ই শত্রু হোক না কেন, তাকে অত্যন্ত সাদরে আতিথ্য গ্রহণ করতে দিত, এবং যতদূর পর্যন্ত অতিথি থাকত তার বিরুদ্ধে, তার বিপক্ষে তারা কখনোই অবস্থান নিত না। এদিক দিয়ে আমরা জানতে পারি যে আরবের লোকজন অত্যন্ত অতিথিপরায়ণ ছিল। এগুলো ছিল আরবের সাংস্কৃতিক দিকে উজ্জ্বল দৃষ্টান্ত, উন্নত সংস্কৃতি চর্চার পরিচয় বহন করে। এসব আলোচনা করে আমরা আমাদের প্রাচীন আরবে বা ইসলাম পূর্ব যুগে আরবের বিভিন্ন দিক আমরা তুলে ধরলাম। আমাদের শিখন ফল হলো যে রাজনৈতিক ধর্মীয় অবস্থান দিক থেকে আমরা আরবের অবস্থা তুলে ধরতে পারলাম। আর প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থান জনজীবনে এই ভৌগোলিক অবস্থানের প্রভাব আমরা তুলে ধরতে পারলাম। তোমরা বই পড়বে, বইতে তোমার কাছে একটা বই আছে, যেটা তোমরা দেখতে পারো, যে সেটা হলো সৃজনশীল পদ্ধতিতে ভালো করার নিয়মকানুন।
তোমরা এই বইটা তোমাদের আমি তুলে ধরলাম, এটা তোমরা প্রথমার একটা প্রকাশনা তোমরা দেখতে পারো। প্রথমা প্রকাশনা, এখানে তোমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ভালো করার নিয়মাবলী, এটা তোমরা একটু এই বইটা কালেক্ট করবে। এটা কালেক্ট করে এটা থেকে তোমরা ভালো কিছু শিখতে পারবে। আরেকটা বই রয়েছে পড়া মনে রাখতে হলে এসব নিয়মকানুন রয়েছে, এখানে ডক্টর নাথ, ঠিক আছে, রাধানাথ, ভালো এই বইটা তোমরা কালেক্ট করতে পারো এভাবে। আর তোমাদের সৃজনশীল পদ্ধতিতে মুখস্থ করার তো কোনো বিষয় নেই, তোমরা একটা চ্যাপ্টার ধরবে, চ্যাপ্টার নিয়ে তোমাদের আয়ত্ত করতে হলে তোমরা নিজেদের মধ্যে কোশ্চেন অ্যারাইজ করবে যে হোয়াট ইজ দিস, এটা কি, এই চ্যাপ্টারটা কি। যখন আমি যেটা বললাম প্রাচীন আরব কী, প্রাচীন আরব কোথায়, প্রাচীন আরব কখন, প্রাচীন আরব কী হলো, তারপরে কেন। এই যে হায়ার অর্ডার যখন উচ্চতর দক্ষতায় যাবে তখন তোমার ভিতরে কোশ্চেন আনবে যে কেন, হয়, কেন এটা আমি পড়ছি। এগুলোভাবে যদি তোমরা একটা চ্যাপ্টার ধরে আলোচনা করো যে কী, কেন, কোথায়, কখন, এইসব প্রশ্ন যদি তোমরা করো চ্যাপ্টার ধরে, এক একটা চ্যাপ্টার ধরে, নিজেরাই কিন্তু উত্তর পেয়ে যাবে। একবার, দুইবার, তিনবার দেখে রিডিং পড়লে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। সুতরাং তোমাদের মুখস্থবিদ্যা বাদ দিতে হবে। সৃজনশীল পদ্ধতিতে আমাদের কোভিড-19 কারণে আমাদের এইচএসসি পরীক্ষার যে পাঠ্যসূচি পুনর্বিন্যাস করেছে তাতে সিলেবাসটা অতিশয় সংক্ষিপ্ত করে দিয়েছে। আমাদের প্রথম পত্রে 6টি অধ্যায় ছিল, দ্বিতীয় পত্রে 7টি অধ্যায় ছিল। 13টি অধ্যায়কে আমরা টেক্সট বুকস বোর্ড এনসিটিভি 6টি অধ্যায় নিয়ে এসছে। 6টি অধ্যায় অতি সহজেই তোমরা অনুমেয় করতে পারবে, যে তোমাদের আয়ত্তে করা খুব একটা কঠিন ব্যাপার থাকবে না। আমি যে আলোচনা করলাম এই আলোচনা মোট হলো ক্লাস ডিউরেশন দিয়েছে, প্রথম ক্লাস থেকে 10টা ক্লাসের কথা বলছি। তা আমি এই ক্লাসে প্রথম থেকে 3য় ক্লাস শেষ করেছি প্রাচীন আরব, ভৌগোলিক উপদ্বীপে ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অধিবাসীদের জীবন জীবিকার প্রভাব, এটা হলো 3টা ক্লাস। আর এখানে দেখো যে ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা, এটা হলো আরও 3টে ক্লাস। 7ম থেকে 10ম ক্লাস, আরও 3টে ক্লাস, 6টা ক্লাস আমি আজকে একটা লেকচারে তোমাদের একটু আলোকপাত করে দিয়েছি। আর এরপরে যখন ক্লাস করব তখন একটা আলাদা করে আলোচনা করব। আর পরবর্তীতে নেক্সট ক্লাসে তোমাদের আমি ওই প্রাচীন সভ্যতা, যেটা মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমীয় সভ্যতা, এটা নিয়ে আলাদা একটা ক্লাস আমরা নিব।